আমাদের ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সরকারের অধীনে রেগুলার কর্মচারীর পাশাপাশি ফিক্সড পে, অনিয়মিত এবং চুক্তিবদ্ধ ক্যাটাগরিতেও প্রচুর সংখ্যক কর্মচারী আছে। ওনারা সবসময় নিজের জায়গা থেকে সর্বশ্রেষ্ঠ যোগদান বা সর্বশ্রেষ্ঠ কাজ করে থাকে এবং স্বচ্ছতার মাধ্যমে কাজ করে থাকে। ওনাদের এই একাগ্রতা, স্বচ্ছতার উপর ভিত্তি করে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা দিকে এগোচ্ছে। কিন্তু কোশ্চেন হলো, এই যে অনিয়মিত কর্মচারীরা, চুক্তিবদ্ধ কর্মচারীরা, ফিক্সড পে কর্মচারীরা, ওনারা যে ডিউটি দিচ্ছে বা যে কাজ করছে ওই কাজের পরিবর্তে পারিশ্রমিক কি ঠিকঠাক পাচ্ছে? স্যালারি কি ওনাদের ঠিকঠাক দেওয়া হচ্ছে? কেন আমি পরীক্ষা দিয়ে চাকরি পাবো, তারপরও কেন আমাকে ফিক্সড পে দিতে হবে? বিগত সময়ে ইন্টারভিউ মাধ্যমে চাকরি হয়েছিল, ফিক্সড পে হয়েছিল, ঠিক আছে, কিছুটা মেনে নেওয়া যায়। কিন্তু বর্তমান সময়ে তো পরীক্ষার মাধ্যমে চাকরি হচ্ছে, এত কম্পিটিশন করে আসতে হচ্ছে, তারপরও কেন এখানে ফিক্সড পে থাকতে হবে? পাশাপাশি কেন আমাদের অসহায় জীবন যাপন করতে হবে? আমরা অনিয়মিত কর্মচারী হয়েছি বা অনিয়মিত কর্মচারী হয়ে ত্রিপুরায় আমাদের সার্ভিস দিচ্ছি বলে আমাদের সে বঞ্চনা হবে? পার্শ্ববর্তী রাজ্যগুলোতে অনিয়মিত কর্মচারীদের সাথে তো এরকম বঞ্চনা নেই। পার্শ্ববর্তী রাজ্যগুলোতে তো সপ্তম বেতন কমিশন হুব স্যালারি স্ট্রাকচারও ঠিকঠাক আছে। তাহলে ডাবল ইঞ্জিনের সরকারে এই ফিক্সড পে, অনিয়মিত চুক্তিবদ্ধর যে কলঙ্কজনক অধ্যায়টা, সেটা আর কতদিন বহন করতে হবে, সেই নিয়ে দুটা প্রতিবেদন উঠে এসেছে। প্রথমে আমরা একজন শিক্ষকের যে বয়ান, ওই বয়ানটা দেখার চেষ্টা করব যে ফিক্সড পে ব্যাপারটা নিয়ে ওনারা কতটুক বঞ্চিত হচ্ছে একটা শিক্ষক সমাজ, টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা, জেআইবিটি উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা, স্বাস্থ্য দপ্তরের অধীনে ফার্মাসি, ল্যাব টেকনিশিয়ান উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। এই ফিক্সড পের ব্যাপারটা নিয়ে প্রথম আমরা আলোচনা করব। একজন কর্মচারী, একজন শিক্ষক এটা নিয়ে কী ভাবছে, বঞ্চনাটা নিয়ে কী ভাবছে, এই বঞ্চনা দূরীকরণের সরকারের প্রয়াস নিয়ে কী ভাবছে, কবে সেই বঞ্চনা দূরীকরণ হবে, অষ্টম বেতন কমিশন চালু হলে ফিক্সড পে উঠবে কিনা, সেই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় ভাগে আমরা দেখব অনিয়মিত কর্মচারীরা বর্তমানে যে এমএলএ এবং মন্ত্রী মিনিস্টারের কাছে সবাইকে একযোগে চিঠি দিয়েছে 60টা বিধানসভা কেন্দ্রেরই, সেই চিঠির কোনো উত্তর কি এসেছে? বিধানসভা অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী কোনো পজিটিভ থিঙ্কিং আছে কি না? ত্রিপুরায় প্রায় 35,516 জন অনিয়মিত কর্মচারী আছে। এর মধ্যে আছে ডিআরডব্লিউ আছে, কেজুয়েল আছে, পিডাব্লিউটি আছে বা পিএল আছে, কন্টিনজেন্ট আছে, চুক্তিবদ্ধ আছে, অস্থায়ী আছে, স্কিল ওয়ার্কার আছে, আর অন্যান্য আছে 3,675 জন। সব মিলে 35,516 জন কর্মচারী আছে। সবাইকে যদি রেগুলেশন করতে সরকার না পারে, একটা অংশকে রেগুলেশন করলে কি সে বঞ্চনাটা কিছু দূর হবে কি না, সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথম ভাগে আমরা দেখে নিচ্ছি একজন কর্মচারী, একজন শিক্ষকের মুখে, শিক্ষকের বক্তব্য যে বর্তমানে ফিক্সড পে বিষয়ে কী হচ্ছে বা ফিক্সড পে বিষয়ে বর্তমানে আমরা কোথায় দাঁড়িয়ে। যোগ্যতা প্রমাণ করেও কেন বৈষম্য, সেটা কোশ্চেন থাকবেই। একদা ত্রিপুরা রাজ্যে শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ হতো, একমাত্র মাপকাঠি ছিল মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষা আমাদের টিচিং এবং নন টিচিং পোস্টে নিয়োগ হতো। সেই সময় নিযুক্ত কর্মচারী নির্দিষ্ট হারে বেতন দেওয়া হতো না, ফিক্সড পে দেওয়া হতো, যা সম্ভবত তৎকালীন প্রেক্ষাপটে মেনে নেওয়া যেত। এটা বিগত সরকার বা বামপন সরকারের একটা স্কিম ছিল একটা ফিক্সড পে, সেটা এখনও বয়ে বেড়াতে হয়েছে, সেই অভিশাপটা এখনও বয়ে বেড়াতে হচ্ছে। কিন্তু কালের নিয়মে পরিবর্তন ঘটেছে। 2016 সাল থেকে শিক্ষকতার পেশায় আসতে হলে টেট উত্তীর্ণ বা টেট পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। বহুতেক অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন বিভোর হয়ে। যেখানে টিপিসি, জিআইবিটি মতো পরীক্ষাগুলো, বিশেষ করে টিপিসি মতো পরীক্ষাগুলো, যেখানে গ্র্যাজুয়েশন হলে টিপিসি পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায়, সেখানে রেগুলার স্কেল পাওয়া যায়। সেখানে টেটের চাকরি পেতে গেলে বিএড ম্যান্ডেটারি, অর্থাৎ আমাদের কোয়ালিফিকেশন, আমাদের ক্রাইটেরিয়া আর একটু বেশি পড়াশোনা করতে হয়। এরপরও আমরা কেন ফিক্সড পেতে থাকবো? তবে ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন, এত পড়াশোনা, এত কঠিন প্রতিযোগিতায় পেরানোর পরও শিক্ষকতায় পেশায় যোগ দিতে প্রথম 5 বছর আমাদের জন্য বরাদ্দ হয়েছে সেই একই ফিক্সড পে। এটা কি আদৌ নেই সঙ্গত? ভারতবর্ষের অন্যান্য রাজ্যে টেট উত্তীর্ণ হয়ে যারা শিক্ষকতার স্বপ্ন দেখছেন, সেই সব রাজ্যের সরকার তাদের প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রমের অন্তর্ভুক্ত করেছে। ব্যতিক্রম শুধু আমার রাজ্য ত্রিপুরা। কেনই বৈষম্য? সম্প্রতি জেআইপিটি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ বহু তরুণ তরুণী
গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিযুক্ত হয়েছে, তাদের ভাগ্যে জুটেছে সেই একই নিয়ম, 5 বছরের জন্য ফিক্সড পে, অথচ পরীক্ষায় ইন্টারভিউতে ভালো কোয়ালিফাই করে স্বচ্ছতার মাধ্যমে কম্পিটিশনে টিকে তারা চাকরিতে এসেছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বা ত্রিপুরা সিভিল সার্ভিস পরীক্ষা উত্তীর্ণ সরকারি কর্মচারীর যোগদানের প্রথম দিন থেকে নিয়মিত বেতন কম পায়, এবং কি পুলিশ কনস্টেবল বা ফায়ার সার্ভিস বা জেল পুলিশে যারা নিয়োগ হয় তারাও প্রথম দিন থেকে টিএসআর যারাও নিয়মিত বেতন কম পায়। নিঃসন্দেহে তারাও সেই সম্মান সুযোগের যোগ্য, কিন্তু আমাদের ক্ষেত্রে কেন ভিন্ন নিয়ম? কেন এত যোগ্যতা প্রতিযোগিতার পরেও আমাদের ফিক্সড পেতে সন্তুষ্ট থাকতে হবে? ত্রিপুরার নবীন কর্মচারীদের কাছে এই বৈষম্য চিরকাল একটি কালো অধ্যায় হয়ে থাকবে। একই রাজ্যে সরকারি কর্মচারীর জন্য দুই ধরনের বেতন কাঠামো সত্যিই বিস্ময়কর। শুধু তাই নয়, 2018 সালের পর থেকে ত্রিপুরা সরকার পুরানো যে পেনশন স্কিম ছিল সেটাও বাতিল করে দিয়ে নতুন পেনশন স্কিম বা এনপিএস চালু করে। এই নতুন পেনশন স্কিমের ভবিষ্যৎ কতটা সুনিশ্চিত তা নিয়ে আমরা যথেষ্ট সন্দেহান। এখানে কিন্তু আগের মতো মানে প্রভিডেন্ট ফান্ডে যে টাকা রাখা হয়, জিপিএফ টাকা রাখা হয় বা গভর্নমেন্ট থেকে সে পেনশনের ব্যবস্থা করা হবে না, আমাদের টাকা কেটিয়ে আমাদের পেনশন দেওয়া হবে, এবং সেটা সেই পরিমাণ বেশি পেনশন দেওয়া হবে না, ওটা বাতার মতো লামসাম টাকা দেওয়া হবে। মানে যখন চাকরিতে জয়েন করব তখনও আমাদের ফিক্সড পে, যখন চাকরিতে রিটায়ারমেন্টে চলে যাব তখন আমাদের পেনশনে নেই। তাহলে আমাদের প্রাপ্য কী? আমরা কি পেলাম? আমরা কি হারালাম? চাকরির প্রথম 5 বছর, অনিশ্চিত ভবিষ্যৎ, কোনোভাবেই সেটা মেনে নেওয়া যায় না। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা উল্লেখ করেছে, কেন্দ্রীয় সরকারের যে মহার্ঘ ভাতা যে দিয়ে সাথে উত্তর পূর্ব রাজ্যে কর্মচারীদের মহার্ঘ ভাতা পার্থক্য খুব বেশি নয়, কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে এই পার্থক্য আকাশ পাতাল। যদিও বর্তমান মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা দিয়ে যে পার্থক্যটা তা কিছুটা কমিয়ে আনার কথা ইতিমধ্যে বলেছে ত্রিপুরা বিধানসভায়। কেন ত্রিপুরা রাজ্য এত পিছিয়ে? কেন ডাবল ইঞ্জিনের বেনিফিটগুলো ত্রিপুরা রাজ্য পাচ্ছে না? ত্রিপুরা নতুন কর্মচারী কি ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিক? তারা কেন সেই ফিক্সড পের বঞ্চনায় তারা মানে চলতে থাকবে? বা আবার সময় এসেছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন ত্রিপুরা নবীন কর্মচারী রাজ্যে কী ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। একটি কথা স্পষ্ট বলা প্রয়োজন, 2016 সাল থেকে তৎকালীন বামপন্থী সরকার টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষকতার চাকরি পেশায় আসার সুযোগ করে দিলেও তারা প্রথম পরীক্ষার মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের ফিক্সড পে বেতন প্রদান করে। এরপর 2018 সালে মঞ্চতে বসেন বাম বা রাম সরকার, পরে বসে বিজেপি সরকার যেটা। কিন্তু আশ্চর্যজনকভাবে রাম সরকারও পূর্বতন বামপন্থী সঙ্গে নীতি অনুসরণ করে নবীন কর্মচারীদের জন্য একই পন্থা অবলম্বন করে। বাম সরকারের প্রতিযোগিতা পরীক্ষার মাধ্যমে সেগুলোতে ফিক্সড পেতে নিয়োগ করে অনেক আশা নিয়ে বর্তমান সরকারকে প্রতিষ্ঠিত করা হয়, কিন্তু বর্তমান সরকার আসার পর ফিক্সড পে তো ঠিক থেকেই রেখেছে, উল্টো আর ওল্ড যে পেনশন স্কিমটা সেটা তুলে দিয়ে নতুন পেনশন স্কিম চালু করেছে, যেটা সত্যি একটা বিরাট বড় বঞ্চনা। অর্থাৎ নবীন কর্মচারী সরকারি কর্মচারীদের কাছে বামপন্থ ও বিজেপি সরকার দুইটা আলাদা হলো, তাদের নীতি কিন্তু অভিন্ন। তারা নতুন কর্মচারীদের সঙ্গে আগেও বৈষম্যমূলক আচরণ করা হতো, বর্তমানেও বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। দুঃখের বিষয় যে ত্রিপুরার কর্মচারীদের জন্য বহু সংগঠন থাকলেও তাদের নবীন কর্মচারীদের বঞ্চনাবিদের জোরালো দাবি তুলতে দেখা যায়নি। যদি তার সোচ্চার হতেন তাহলে এই প্রতিবেদন লেখার প্রয়োজন হতো না। এই প্রতিবেদনটা একটা জনৈক শিক্ষক লেগেছে, অবশ্যই মানে খুব কষ্টের দিক থেকে এই প্রতিবেদনটা এসেছে। মাস্টার বা টিচিংয়ে চাকরি পাবো, এত কম্পিটিশনের মার্কেটে টেট পরীক্ষা দেবো, তারপর আমাদের ফিক্সড পেতে থাকতে হবে, অনেকটা যন্ত্রণা ব্যথা এই থেকে এই কথাটা এসেছে। ত্রিপুরায় এরকম যন্ত্রণায় ভুগছে প্রচুর সংখ্যক শিক্ষক এবং জিআইবিটি চাকরি প্রার্থীরা, যারা চাকরি প্রথম 5 বছরই ফিক্সড পের কলঙ্ক বয়ে নিতে হবে, যেটা বিগত সরকার শুরু করেছিল। আমরা যদি অনিয়মিত কর্মচারীর বিষয়টা দেখি, অসহায় আমাদের ত্রিপুরা রাজ্যে অনিয়মিত কর্মচারীরা কেন অসহায় বলা হয়েছে? রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নাই করে হোক 35,516 জন বিভিন্ন ক্যাটাগরি অনিয়মিত কর্মচারী রয়েছে। এই তথ্য মন করা নয়, সম্প্রতি এক আরটিআইয়ের মাধ্যমে রাজ্য অর্থ দপ্তর থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। অর্থ দপ্তরের উক্ত তথ্যে রাজ্যের 63টি দপ্তরে বিভিন্ন ক্যাটাগরি 35,516 জন অনিয়মিত কর্মচারী নিয়োজিত আছে। এই তথ্য 31 ডিসেম্বর 2022 পর্যন্ত। তথ্য অনুযায়ী ত্রিপুরা বিভিন্ন দপ্তরের ডিআরডব্লিউ যারা আছে, ডেলিগেটেড ওয়ার্কার আছে 1122 জন, ক্যাজুয়াল ওয়ার্কার আছে 814 জন, পিটিডব্লিউ আছে 302 জন যারা পার্ট টাইম ওয়ার্কার যেটা বলা হয়, পিএল আছে পার্মানেন্ট লেবার যেটা 561 জন, কন্টিনজেন্ট আছে 48 জন, চুক্তিবদ্ধ কর্মী আছে 3512 জন, অস্থায়ী কর্মী আছে 160 জন, স্কিল ওয়ার্কার আছে 22,700, অন্যান্য পদে আছে 3,675 জন। অর্থাৎ 35,516 জন অনিয়মিত কর্মী একদিনে নিয়োগ হয়নি। বিভিন্ন দপ্তরে সময়ে সময়ে গ্রুপ সি বা গ্রুপ ডির কর্মী অভাব পূরণ লক্ষ্যে নিয়মিত পদে নিয়োগ না করে এই সকল অনিয়মিত কর্মীদের নিয়োগ করা হয়েছে। সরকারি গাইডলাইন মেনেই কিন্তু অনিয়মিত কর্মচারীদের নিয়োগ করা হয়েছে। কোনো কর্মী
মানে স্বচ্ছতায় যেমন নিয়োগ হয়নি, তেমন স্বচ্ছায় নিয়োগ হওয়ার রাস্তাও নেই। অনিয়মিত কর্মীরা স্বল্প বেতন নিয়োগ হয়েছিল ভবিষ্যতে একটা সময়ে নিয়মিত হওয়ার আশায়। রাজ্যে অনিয়মিত কর্মীদের নিয়মিত হওয়ার একটা আইন ছিল, সেই আইন বিগত সরকার যখন ছিল তখনও সেই আইনটা প্রযোজ্য ছিল, কিন্তু বর্তমান সরকার এসে সেই আইনটা তুলে দিয়েছে 2018 সালের 31 জুলাইয়ের এক সার্কুলার মূলে। বর্তমান শাসক দল ক্ষমতায় আসার পূর্বে নির্বাচনী প্রতিশ্রুতি বিষণ্ণভাবে উল্লেখ করেছিল চুক্তিবদ্ধ কর্মীদের ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে নিয়মিত করবে, আর 7 বছর মানে যেখানে 6 মাসের মধ্যে নিয়মিতকরণ হওয়ার কথা ছিল সেখানে 7 বছর পূর্ণ হয়ে গেল, এখনও নিয়মিতকরণ করা হয়নি, এখনও অনিয়মিতর ভাগ্য পরিবর্তন হলো না। রাজ্য সরকার সর্বদা বলে সবকা সাথ সবকা বিকাশ, তবে অনিয়মিত কর্মচারীর কোনো বিকাশ কি আদৌ ঘটল গত 7 বছরে? যদি অনিয়মিত কর্মীদের বিকাশ হতো তাহলে কেন এত বৃহৎ সংখ্যক অনিয়মিত কর্মী রাজ্যে এতদিন থাকতো না? সেটা আরও কমে যেত। 2018 সালে নিয়মিত নীতি স্থগিত করার পর বলেছিল বিষয়টি পর্যালোচনা করে রাজ্য সরকার কিন্তু নতুন একটা নির্দেশিকা আনবে, কিন্তু বিগত 7 বছর অনিয়মিত কর্মচারীদের স্বার্থে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। রাজ্য সরকার একটু সদিচ্ছা একটু সদ্ম থাকলে হয়তো বৃহৎ সংখ্যায় অনিয়মিত কর্মচারীদের ভাগ্য হয়ে পরিবর্তন হতো। দেশের প্রায় সকল রাজ্যেই অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের জন্য একটা আইন আছে, নয় বিশেষ উদ্যোগ গ্রহণ করে তাদের নিয়মিতকরণ করা হয়, বা 8ম বা 7ম বেতন কমিশন বা 6ষ্ঠ বেতন কমিশন যখন চালু হয় তখন তাদের নিয়মিতকরণ করা হয়। কিন্তু ত্রিপুরা রাজ্যে না বেতন কমিশন আছে, না নিয়মিতকরণের জন্য কোনো আইন আছে, সব কিছুই চলছে নিজের মানে পেটের তাগিদে, বঞ্চনার তাগিদে। বিভিন্ন সময় দেশের মহামান্য সুপ্রিম কোর্টও অনিয়মিত কর্মীদের মামলা রায় দিয়েছেন, ত্রিপুরা হাইকোর্টও মামলা রায় দিয়েছেন যে সমকাজে সমবেতন দেওয়া হোক, কিন্তু রাজ্য সরকার কোনো কিছুতেই অনুকরণ করেনি। এমনকি আমাদের রাজ্যে বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মীরা ত্রিপুরা হাইকোর্টে মামলা করেছে, মামলা রায়ে নিয়মিত করার কথা বললো, নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে সমবেতনের কথা বললো, কিছুই দেওয়া হয়নি। আবার কোনো কাজে সমকাজে সমবেতনও দেওয়া হয়নি, কিন্তু আজ পর্যন্ত কোনো রায়েই কার্যকর করতে পারলো না আমাদের রাজ্য সরকার। সবকা সাথ সবকা বিকাশ যে সরকার বলে আসছে, সেই রাজ্য সরকার অসময় কর্মীদের জন্য কি মন গলে না? কিন্তু নিজেদের স্বার্থ গ্রহণ করতে পারলো কি? একবার নয়, এই 7 বছরে 2বার মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে। একবার 2019 সালে বৃদ্ধি পেয়েছে, একবার 2025 সালে বৃদ্ধি পেয়েছে। গত বিধানসভা অধিবেশনে আমরা দেখতে পেয়েছি 80 থেকে 90% বেতন বৃদ্ধি করা হয়েছে। অথচ গত বিধানসভা শুরুর পূর্বে অনিয়মিত কর্মচারী মঞ্চ থেকে রাজ্যের 60 জন বিধায়ককে একসাথে চিঠি দেওয়া হয়েছিল বিধানসভায় যাতে অনিয়মিত কর্মচারীদের স্বার্থে যাতে আলোচনা করা হয় বা আলোচনা উদ্যোগ গ্রহণ করা হয়, কিন্তু আলোচনা হয়নি। একমাত্র বিরোধী বিধায়ক শ্রী গোপাল চন্দ্রের উত্তর বিষয়টি উত্থাপন করলো, শাসক দল ইচ্ছাবাচক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। অত অনিয়মিত কর্মচারীদের পক্ষে কথা বলার মতো সরকার কাছে কেউই নেই, সবাই এই জিনিসটাকে মানে এত ইম্পর্টেন্ট দিয়ে দেখছেই না, কারণ এই বিগত সরকারের সময় নিয়োগপত্র সবাই বর্তমান সরকার দায়ভার নিতে পারছে না। শুধু বিধানসভা নির্বাচনের পূর্বে ভোট বাক্স বা নিজের নির্বাচন বতনে পার হওয়ার জন্য অনেকগুলো প্রতিশ্রুতি মাত্র দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যে অনিয়মিত কর্মীরা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মনের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। যেহেতু রাজ্যের রাষ্ট্রবাদী কর্মচারী সংগঠনগুলি অনিয়মিত দাবি দেওয়ানে উদাসীন, এখানে বিভিন্ন কর্মচারী সংগঠন আছে, কিন্তু অনিয়মিত কর্মীর জন্য স্পেশালি একটা সংগঠন নতুন গঠন হয়েছে, যার মানে দায়ভার নিয়েছে মাননীয় বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন। এখানে এই কর্মী বা অসহায় কর্মীদের জন্য কথা বলার জন্য এই সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে অনিয়মিত কর্মচারীর পাশে থেকে দাঁড়িয়েছেন মাননীয় কর্মী পুরুষোত্তম রায়বর্মন। ইতিমধ্যে অনিয়মিত কর্মচারী নিয়ে একটি সংগঠন করেছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। কর্মচারী হিসাবে এই কনভেনশন বা গণঅবস্থান করা হয়েছে। এই সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের নিকট অনিয়মিত কর্মচারীদের স্বার্থে বা অনিয়মিত কর্মচারীদের জন্য কিছু দাবি রাখা হয়েছে। যেমন কী দাবি রাখা হয়েছে? 2018 সালে 31 জুলাই অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের নীতিটা যেটা স্থগিতাদেশ ছিল সেটা যাতে প্রত্যাহার করা হয় এবং নিয়মীকরণের একটা সুষ্ঠু নিয়ম নীতি যাতে প্রণয়ন করা হয়। 2 নম্বরে যেই সকল অনিয়মিত কর্মীদের যারা অত্যন্ত অনুমোদন প্রাপ্ত, যেমন কেজুয়েল, ডিআরডব্লিউ, ডিআরবি, পিএল, পিটিডব্লিউ এবং 10 বছর পূর্ণ হয়েছে চাকরিতে, তাদের নিয়মিতকরণ করা হবে বা নিয়মিতকরণের সাপেক্ষে সমকাজে যাতে সংবেদন দেওয়া হয়। 3, যেই সমস্ত স্কিল ওয়ার্কার, পাম্প ওয়ার্কার, চুক্তিবদ্ধ অস্থায়ী কর্মী রয়েছে যারা অর্থ দপ্তরের অনুমোদন থাকে বা যদি নাও থাকে তাদের অর্থ দপ্তর অনুমোদন নিয়ে ডিআরডব্লিউ ক্যাজুয়াল কর্মী যাতে স্বীকৃতি দেওয়া হয়। নিয়মিতকরণের যোগ্য অনিয়মিত কর্মীরা যারা আছে, যারা নিয়মিতকরণের জন্য যোগ্য, তাদের যাতে সকল নিয়ম মেনে সুপ্রিম কোর্টের নির্দেশন অনুসারে নিয়মিতকরণ এবং সমকাজে সমবেতন যাতে দেওয়া হয়। 5 নম্বর, যে সকল অনিয়মিত কর্মচারীরা 2020 সালের পর অবসরে গেছেন এবং চাকরি অবস্থায় মারা গেছেন, সময়তে তাদের অবসরে চলে যাওয়া বা চাকরি অবস্থায় যারা মারা গেছে তাদের পরিবারকে যাতে 10 লক্ষ টাকা আর্থিক অনুদান যাতে দেওয়া হয় এককালীন।
উক্তি যুক্তিসম্পন্ন দাবিগুলি যদি রাজ্য সরকার পূরণ করে বিচার বিবেচনা না করেন তবে অতি সামনে একটা বৃহত্তর আন্দোলন হচ্ছে, সংগঠিত করবে অনিয়মিত কর্মচারী মঞ্চ, যেটা সামনের মাসে একটি মানে সেক্রেট অভিযান বা মহাকরণ অভিযান হচ্ছে। আর সরকারি তথ্য অনুযায়ী অনিয়মিত কর্মচারীর সংখ্যা রাজ্যে বর্তমানে 35,516 জন। এর মধ্যে বৃহৎ একটা অংশ মনে হচ্ছে মানে অনুমোদনহীন নিয়োগপ্রাপ্ত, কেননা তথ্যে উল্লেখিত আউটসোর্স কর্মী 2,716 জন কর্মী সরকার সরাসরি নিয়োগপ্রাপ্ত হয়নি, উক্ত কর্মীরা বেসরকারি কোনো সংস্থা দ্বারা নিয়োজিত। স্কিম ওয়ার্কার যারা 22,700 জন আছে, তারা অর্থনৈতিক অনুমোদন কোনো ক্যাটাগরি স্টাফ নয়। স্কিম ওয়ার্কার যারা যেমন অঙ্গনারী কর্মী বা রেগা কর্মচারী, সর্বশিক্ষার যারা কর্মচারী, নিয়োজিত কর্মচারী, এসপো জওয়ান যারা আছে বা হোমগার্ড যারা আছে, পাশাপাশি অন্যান্য শ্রেণীর যারা কর্মী আছে যেরকম মিড ডে মিল ওয়ার্কার আছে বা বনমিত্র যারা আছে, এরকম 22,700 জনের মতো উল্লেখ আছে। তারা অর্থদপ্তর অনুমোদন কোনো ক্যাটাগরি স্টাফ নয়। তাই পক্ষে অনিয়মিত কর্মচারীর সংখ্যা আউটসোর্স ও স্কিম ওয়ার্কার বাদ দিলে প্রায় 10,000। 63 দপ্তরে এই যে 10,000 অনিয়মিত কর্মচারীকে যদি নিয়মিতকরণের পক্ষে যদি সরকার চিন্তা না করে তাহলে বড় একটা সমস্যা কিন্তু নিরসন হবে, সরকারের ভাবমূর্তিটা আরও ভালোভাবে ক্রিয়েট হবে। সরকার একটু সদিচ্ছা ও সদ্ভাবনা গ্রহণ করলে রাজ্যে অসহায় অনিয়মিত কর্মীরা নিয়মিত হতে পারে। গত বিধানসভা অধিবেশনে মন্ত্রী বিধায়কের স্বার্থে সিদ্ধিকরণ করার জন্য যদি এক হয়ে রাজ্য এমএলএ মন্ত্রী মিনিস্টার বেতন বাড়িয়ে নিতে পারে, তাহলে কেন অনিয়মিত কর্মচারী এক হয়ে নিজের ন্যায্য দাবির আদায়ে মাঠে নামতে পারবে না? সময়ে কথা বলবে। যদি এপ্রিল মাসের ভিতরে দাবি দেওয়া মিটিয়ে না দেওয়া হয় তাহলে মে মাসের থেকে আন্দোলন আরও বড় জোরে হবে। ইদানিং আমরা শুনতে পেয়েছি অর্থ দপ্তর থেকে ত্রিপুরা যে অনিয়মিত কর্মচারীদের জন্য কতজন আছে তার একটা অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী একটা ডাটা সংগ্রহ করেছে। কী জন্য ডাটাটা সংগ্রহ করেছে সেই বিষয়ে আমাদের কোনো জানা নেই বা আমাদের থেকে কিছু জানা হয়নি, অর্থ দপ্তর সেটা ডিসক্লোজ করেনি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় দেখতে পেয়েছি অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে বা মানে সমকাজে সমবেতন দিতে কত টাকা লাগতে পারে, তার ক্যাপাসিটি মানে কত লাগতে পারে, সে ফাইন্যান্সিয়াল বার্ডেন কত লাগতে পারে, তার জন্য সরকার না চিন্তা ভাবনা করছে। সবই অলেখ কল্পনা, বাস্তবে আমরা হাতে টাকা না পেলে হাতে করে অর্ডার পেলে কিছুই বিশ্বাস করতে পারছি না। আমাদের এখন বর্তমানে একটাই মোটিভ, যাতে আমাদের নিয়মিতকরণ করা হয়, আমাদের সমাজে সমবেতন দেওয়া হয়, আমাদের যে ন্যায্য পাওনা বা দাবিগুলি যাতে মিটিয়ে দেওয়া হয়। কারণ আমরাও কিন্তু ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী। আমরা কেন চাকরিতে মানে স্বচ্ছভাবে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়ে ফিক্সড পদে চাকরি করব? আমরা কেন ত্রিপুরা সরকারের অধীনে গোষ্ঠী পদে নিয়মিত কর্মচারী যারা আছে তাদের মতো সমকাজ করে সমবেতন কেন পাবো না? আমাদের সাথে কেন সে বঞ্চনাটা হবে? আমরা কেন ঘর ভাড়ার টাকা পাবো না? আমরা কেন মেডিকেল ভাতা পাবো না? আমরা কেন সিএ পাবো না? আমরা কেন ডিএর পুরো ভাগটা পাবো না? আমরা কেন ফুল বেসিক পাবো না? আমরা কেন সব দিকে বঞ্চিত হবো? আমাদেরও তো ফ্যামিলি আছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আমাদেরও তো চলতে ফিরতে হিমশিম খাচ্ছে। আমাদের তো আর ডেইলি 3 ঘন্টা 2 ঘন্টা ডিউটি করলে হয় না। নিয়মিত কর্মচারীর মতো ফিক্সড পে বা অনিয়মিত কর্মচারী সেম সময় মানে ডিউটি করতে হচ্ছে। তাহলে কেন আমার পাশের টেবিলের যে দাদা উনি 40,000 টাকা বেতন পাবে, আমি কেন 12,000 টাকা বেতন পাবো? দুজনের কাজের পরিধি বা কাজের স্ট্রাকচার তো সেম। সেই নিয়েই কোশ্চেনটা, সেই নিয়েই বর্তমানে বঞ্চনাটা, সেই নিয়েই বৈষম্যটা। যোগ্যতা আছে, চাকরি পাবো, চাকরি পাওয়ার পর কেন বেতন বৈষম্য পাবো? আমরা অনিয়মিত কর্মচারী, আমাদের তো এমনিতেই আমরা নিয়োগ প্রাপ্ত হয়নি, সরকার আমাদের নিয়োগ করেছে, সমস্ত গাইডলাইন নিয়মনীতি মেনে নিয়োগ করেছে, তারপর কেন আমাদের অনিয়মিত থাকতে হবে? সেই যে আমাদের প্রতি একটা প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন কবে করা হবে? সরকার থেকে একটা সুদূর উত্তর পাওয়ার জন্য আমরা আছি। আমরা আন্দোলন পথ ধীরে ধীরে অবলম্বন করব। আমরা সামনের সাইডে ধীরে ধীরে এগোবে, কারণ বঞ্চনা দূরীকরণে আমাদেরই আসতে হবে, আমাদেরই সামনে আসতে হবে। সরকারের যদি আমরা সরকারের উপর চাপ সৃষ্টি না করতে পারি বা সরকারের কাছে যদি আমাদের কষ্টটা বোঝাতে না পারি, হয়তো সরকার কোনো পজিটিভ মানে চিন্তা ভাবনা আমরা নিয়ে করবে না। এই দুইটা প্রতিবেদন উঠে এসেছে, এই দুইটা প্রতিবেদন নিয়ে আমরা তোমাদের সাথে এসেছি। প্রথম প্রতিবেদনটা জনৈক শিক্ষক মানে জনৈক সহকারী শিক্ষক তেলিয়ামোড়া উনি লিখেছে, যদিও নাম প্রকাশের ইচ্ছুক। খুব বঞ্চনার একটা অধ্যায় লিখেছে ফিক্সড পে কর্মচারীর বিষয়ে। খুবই মানে সেন্সিটিভ ইস্যু নিয়ে উনি আলোচনা করেছে, ওনার নিজের দুঃখ দুর্দশাটা সামনে তুলে ধরেছে। আরেকজন অনিয়মিত কর্মচারী রতন দেবনাথ, ওনার বা আগরতলা বাড়ি, উনি কোশ্চেনটা তুলে ধরেছে যে অনিয়মিত কর্মচারীদের বঞ্চনাটা প্রথম কী হারে বর্তমানে হচ্ছে। ইদানিং দিয়ে দেওয়া হয়েছে 3%, এর আগে 5% দিয়ে দেওয়া হয়েছে, এরপর আগে 12% দেওয়া হয়েছে। নিয়মিত কর্মচারীরা যখন সময় বেতন দিয়ে পায়, সব কিছু পায়, তখন তাদের বেতন লাফে লাফে বাড়তে থাকে, যদিও সেন্ট্রালের মতো বাড়ে না। তাহলে অনিয়মিত ফিক্সড পে বা চুক্তিবদ্ধ কর্মচারীরা কী দোষ করলো, তাদের পরিবার কী দোষ করলো, তারা কেন সেই
যে সুখ, সেই যে ডিএ সুখটা তারা কেন পাবে না, তারা কেন বছর বছর ইনক্রিমেন্ট পাবে না, সেই কোশ্চেন কিন্তু থেকেই যাচ্ছে। সেই কোশ্চেনের উত্তর একমাত্র সরকার দিতে পারবে। আর সরকার যদি একটু চাপ থাকে, সরকারের উপর যদি আমরা ঠিকঠাক কোশ্চেনটা রাখতে পারি, হয়তো সেই উত্তরটা দেবে। অনিয়মিত, নিয়মিত বা চুক্তিবদ্ধ বা ফিক্সড পে কর্মচারীর সাথে আমরা সবসময় ছিলাম। আমরা চেষ্টা করব এই ধরনের যে প্রতিবেদনগুলি আমাদের মানে চ্যানেলের মাধ্যমে প্রচার করা বা সামনে তুলে ধরা। যদি সরকার চিন্তা না করে বা জিনিসগুলো যদি বেশি হাইলাইট হয়, সরকারের কাছে যদি মেসেজটি বেশি যায়, হয়তো সরকার কোনো পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবে বা চিন্তা ভাবনা করতে বাধ্য হবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।